এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানকে বিজয়ী ঘোষণা। ৫,০০০ মার্কিন সেনা নিহত। চুক্তি স্বাক্ষরের সময়েই ঘটল ঐতিহাসিক ঘটনা। ইরানের সেই অস্ত্রকেও মেনে নিল ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কত শত মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন সেই সত্য এতদিন ওয়াশিংটন অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রেখেছিল, কিন্তু সত্য শেষ পর্যন্ত চাপা থাকল না। ফ্রান্সে আয়োজিত বিশ্ব নেতাদের মঞ্চে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অনাকাঙ্ক্ষিত ও চরম উত্তেজনাপূর্ণ মন্তব্য আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় গোপনীয়তাকে জনসমক্ষে নিয়ে এসেছে। এই একটি মাত্র অসতর্ক স্বীকারোক্তি বিশ্বজুড়ে ওয়াশিংটনের সাজানো বয়ানকে এক ধাক্কায় খণ্ডবিখণ্ড করে দিয়েছে। এদিকে ইরানের পক্ষে কথা বললেন ট্রাম্প। প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের পক্ষে সুর বদলালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাফাই গাইলেন তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ইরানের মিসাইল ইস্যুটি নিয়ে কথা বলেন। প্রশ্ন তোলেন, প্রতিবেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না? আমি বলতে চাই, অন্যান্য দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না? এটা তাদের জন্য কিছুটা অন্যায্য হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্রের মধ্যে পার্থক্য আছে। সৌদি আরব, কাতার এবং বাকি সবার কাছে যদি সেগুলো থাকে, তাহলে আমি মনে করি তুলনামূলক অনুপাতে ইরানের মিসাইল থাকলে তাতে কোনো সমস্যা নেই। এদিকে কুয়েতে হামলার লোমহর্ষক গল্প শোনালেন ইরানের পাইলটরা। হলিউড সিনেমার চেয়েও রোমাঞ্চকর অভিযান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্চের এক ভোরের আকাশ তখনও অন্ধকার। কুয়েতের ক্যাম্প বুয়েরিং সামরিক ঘাঁটির উপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কেউ ভাবতে পারেনি যে সেই আকাশ চিরে অকল্পনীয় সাহসে ভর করে ধেয়ে আসছে ইরানের F-5 যুদ্ধ বিমান। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সব রাডারকে ফাঁকি দিয়ে মাটির একেবারে গা ঘেঁষে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে আসছিল এই ঘাতক বহর। বাতাসে বুক চিরে যখন তারা এগোচ্ছিল, তখন তাদের প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলার সমান। এদিকে রাশিয়ার হেলিকপ্টার দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মরণ ফাঁদ বানাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রকে অশনি সংকেত দিয়ে ইরান অভিমুখে রাশিয়ার বহু হেলিকপ্টার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মাঝেই হঠাৎ করে কেন ইরানে যাচ্ছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার? এর মাধ্যমে কি বদলে যেতে চলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে এখনো উত্তেজনা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তেহরানও কোনোভাবেই ইহুদিবাদীদের সাথে এসব ইস্যুতে আপোষ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে হাত বাড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটিকে সহযোগিতা করেই যাবার অবস্থানে অটল রাশিয়াও। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? আবারও কি যুদ্ধের দরজায় কড়া নাড়ছে ইহুদিবাদীরা? এদিকে বাংলাদেশের উপর নজর রাখছে ইসরায়েল। নেপথ্যে কি? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের উপর নজর রাখছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যে দেশ জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও কৌতূহল। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন ইসরায়েলি রাষ্ট্রদূত? দর্শক, কল্পনা করুন তো একটা দৃশ্য। আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার জোরে আপনি সারা গ্রামে দাদাগিরি করে বেড়ান, যার বন্দুকের নলের ভরসায় আপনি আপনার চারপাশের সব প্রতিবেশীকে দিনের পর দিন হুমকি দিয়ে এসেছেন, সেই বন্ধুটি হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। শুধু হাত মেলালোই না, শত্রুর হাতে তুলে দিল বিশাল অঙ্কের টাকা, আর আপনাকে দাঁড় করিয়ে রাখলো দরজার বাইরে, ঠিক একটা বকা খাওয়া অপরাধী বাচ্চার মতো। কেমন লাগবে তখন আপনার? ঠিক এই ভয়ঙ্কর, অপমানজনক এবং চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে পার হচ্ছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র ইসরায়েল। আঙুল রয়েছে ট্রিগারে, যে কোনো মুহূর্তে হতে পারে মহাবিস্ফোরণ। একদিকে ট্রাম্পের হুঙ্কার, এক চুলো এদিক ওদিক হলেই শুরু হবে ইতিহাসের ভয়াবহতম বোমাবর্ষণ। আর অন্যদিকে তেহরানে পাল্টা হুঁশিয়ারি, আমেরিকার যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে সরাসরি যুদ্ধে। অনেক নাটকের পর অবশেষে ওয়াশিংটন ও তেহরান কি ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করলো? কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি আসলে একটা চরম ফাঁদ। যে কোনো মুহূর্তে স্রেফ কাগজের টুকরোয় পরিণত হতে পারে এই সমঝোতা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কত শত মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন সেই সত্য এতদিন ওয়াশিংটন অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রেখেছিল, কিন্তু সত্য শেষ পর্যন্ত চাপা থাকল না। ফ্রান্সে আয়োজিত বিশ্ব নেতাদের মঞ্চে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অনাকাঙ্ক্ষিত ও চরম উত্তেজনাপূর্ণ মন্তব্য আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় গোপনীয়তাকে জনসমক্ষে নিয়ে এসেছে। এই একটি মাত্র অসতর্ক স্বীকারোক্তি বিশ্বজুড়ে ওয়াশিংটনের সাজানো বয়ানকে এক ধাক্কায় খণ্ডবিখণ্ড করে দিয়েছে। ঘটনার সূত্রপাত ফ্রান্সের এভিয়ান দে বাইন্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের শেষ মুহূর্তের সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক গণমাধ্যমের শত শত ক্যামেরার সামনে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের সাফল্য প্রচার করছিলেন, তখন নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস প্রতিনিধি জুলান কান্নোইয়ং একটি অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন। তিনি সরাসরি জানতে চান, গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যে 175 জনেরও বেশি মানুষ নির্মমভাবে নিহত হয়েছিল, সেই যুদ্ধাপরাধের জন্য ওয়াশিংটন তার নিজের সামরিক কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করবে কিনা।
এই সরাসরি এবং তীক্ষ্ণ প্রশ্নে নিজের রাগ ধরে রাখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং ইরানের উপর পাল্টা দোষটাপনার মরিয়া চেষ্টায় ট্রাম্প এমন এক তথ্য ফাঁস করে দেন যা পুরো মার্কিন সামরিক প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছে। তিনি রাগে ফেটে পড়ে চিৎকার করে বলেন, ওই বিদ্যালয়ে কেউ ইচ্ছাকৃতভাবে হামলা চালায়নি, কিন্তু আপনারা ইরানে চালানো সেই হামলার কথা কেন বলছেন না, যেখানে গাড়ি বোমা দিয়ে আমাদের হাজার হাজার সেনাকে স্রেফ উড়িয়ে দেওয়া হয়েছিল। ইরান যে আমাদের হাজার হাজার মানুষকে শেষ করে দিল তা নিয়ে কেন কোনো প্রশ্ন উঠছে না। প্রেসিডেন্টের এই বাক্য মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এতদিন ধরে মার্কিন সামরিক নীতি নির্ধারকেরা দাবি করে আসছিলেন ইরানের সাথে সংঘাতে তাদের ক্ষয়ক্ষতি একেবারেই নগণ্য, কিন্তু ট্রাম্পের মুখ ফসকে বেরিয়ে যাওয়া হাজার হাজার সেনা নিহত হওয়ার এই তথ্য প্রমাণ করল ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধ কতটা ভয়াবহ এবং নিখুঁত ছিল। ওয়াশিংটন এতদিন ধরে তাদের নাগরিকদের কাছ থেকে যে সত্য লুকিয়ে রেখেছিল তা খোদ দেশের শীর্ষ কমান্ডারের হাত ধরেই ফাঁস হয়ে গেল। সংবাদ সম্মেলনে ট্রাম্প মিনাপ শহরে সেই নারকীয় ঘটনাটিকে যুদ্ধের একটি অনিচ্ছাকৃত ভুল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বারবার চেষ্টা করতে থাকেন। তিনি সাফাই গিয়ে বলেন, যুদ্ধের ময়দানে এমন মারাত্মক ভুল হওয়া স্বাভাবিক এবং যুদ্ধ কোনো শান্তিপূর্ণ বিষয় নয়। এই বিষয়ে সমস্ত দায় নিজের কাছ থেকে সরিয়ে নিতে তিনি পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দিকে ইঙ্গিত করেন। তবে ট্রাম্পের এই আত্মপক্ষ সমর্থনের চেষ্টা বিশ্ববাসীর ক্ষোভকে বিন্দুমাত্র প্রশমিত করতে পারেনি। অনুসন্ধানে জানা গেছে, যুদ্ধ শুরুর প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে সাজারে তাইয়েবা এলিমেন্টারি স্কুলে আমেরিকার ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই স্কুল প্রাঙ্গণে 120 জন নিষ্পাপ শিশু এবং 26 জন শিক্ষক সহ 175 জনেরও বেশি মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। রয়টার্স এবং স্কাই নিউজের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তদন্ত করে বের করেছে যে মার্কিন গোয়েন্দারা অত্যন্ত প্রাচীন এবং ভুল তথ্য ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছিল। প্রথমে এই ঘটনার দায় তেহরানের উপর চাপানোর চেষ্টা করা হলেও মার্কিন সেনাবাহিনী নিজস্ব অভ্যন্তরীণ তদন্তেই স্বীকার করতে বাধ্য হয়েছে এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মার্কিন বাহিনী সরাসরি দায়ী ছিল। এই নির্মম বাস্তবতার মাঝেই মার্কিন পররাষ্ট্রনীতিতে এক নজিরবিহীন নতি শিকারের চিত্র ফুটে উঠেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের একগুঁয়েমি ভেঙে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে তবে ইরানের কাছে এই প্রযুক্তি না থাকা অত্যন্ত বৈষম্যমূলক এবং অন্যায্য। বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা স্মারক কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রাম্প এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মাঝেই হঠাৎ করে কেন ইরানে যাচ্ছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার? এর মাধ্যমে কি বদলে যেতে চলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে এখনো উত্তেজনা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানও কোনোভাবেই ইহুদিবাদীদের সাথে এসব ইস্যুতে আপোষ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে হাত বাড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটিকে সহযোগিতা করেই যাবার অবস্থানে অটল রাশিয়াও। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? আবারও কি যুদ্ধের দরজায় কড়া নাড়ছে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সাম্প্রতিক যুদ্ধের সময় বড় ধরনের ভূমিকা পালন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরান যাতে নির্ভুলভাবেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে সেজন্য দেশটিকে সহযোগিতা করেছিল রাশিয়া। এখন অবশ্য সেই উত্তেজনা কিছুটা কমলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র থামায়নি ইহুদিবাদীরা। যদিও ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের সম্মেলনের ফাঁকে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আর তেহরানের পক্ষে সেই চুক্তিতে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশ দুটি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আগামী 60 দিন যাবৎ বিস্তর আলোচনা চালিয়ে যাবে। সেই সাথে এই সময়ের মাঝে মধ্যপ্রাচ্যে আর সামরিক বাহিনীর উপস্থিতি না বাড়ানোরও অঙ্গীকার করেছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে ইরানের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারবে না মার্কিন প্রশাসন। কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ঘায়েলের সফলতার মাঝেই ইরানে আসছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার, যাকে ঘিরেই এখন শঙ্কা বিরাজ করছে মার্কিন দরবারে। কারণ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার দাবি করেছিলেন যে ধ্বংস হয়েছে ইরানের বিমান বাহিনীর সক্ষমতাও। তাই তো পশ্চিমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন উঠেছে যে ঠিক কি উদ্দেশ্যে ইরানকে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করল প্রেসিডেন্ট পুতিনের দেশ রাশিয়া। ইরানের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। এমনকি গত বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিশেষ একটি চুক্তিও সেরেছেন পুতিন, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইরানের সামরিক খাতে সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসসির সাথে নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে ইরানের ব্রেড কিসেন সোসাইটি IRCS, যার মাধ্যমে তেহরানের কাছে 20টি হেলিকপ্টার সরবরাহ করার আশ্বাস দিয়েছে রাশিয়ার ওই হেলিকপ্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে IRCS এর প্রেসিডেন্ট পীর হোসেন কৌলিভান বলেছেন, রাশিয়ার কাছ থেকে 20টি হেলিকপ্টার কেনার জন্য চুক্তি হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনায় আকাশপথে উদ্ধার অভিযান জোরদার করতে পারবে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। মার্চের এক ভোরের আকাশ তখনও অন্ধকার। কোয়েটার ক্যাম্প বুয়েরিন সামরিক ঘাঁটির উপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কেউ ভাবতে পারেনি যে সেই আকাশ চিরে অকল্পনীয় সাহসে ভর করে ধেয়ে আসছে ইরানের F-5 যুদ্ধ বিমান।
মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সব রাডারকে ফাঁকি দিয়ে মাটির একেবারে গা ঘেঁষে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে আসছিল এই ঘাতক বহর। বাতাসে বুক চিরে যখন তারা এগোচ্ছিল তখন তাদের প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলার সমান। অভিযানের কমান্ডার জানালেন তাদের লক্ষ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগত। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আর এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের চোখ এড়াতে তারা 50 ফুটেরও কম উচ্চতায় বিমান চালিয়েছেন, এমনকি বৈদ্যুতিক তারের নিচ দিয়েও দাপিয়ে বেরিয়েছেন তারা। সম্পূর্ণ রেডিও সাইলেন্স বা নিঃশব্দ যোগাযোগ বজায় রেখে শত্রুর আকাশসীমায় এমন অনুপ্রবেশ এক রোমাঞ্চকর ইতিহাসের জন্ম দিয়েছে। কমান্ডার স্মৃতি রোমন্থন করে বলেন, সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজের নাবিকেরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছিলেন তাদের দিকে, কারণ যুদ্ধ বিমানগুলো জাহাজের ডেক থেকেও নিচ দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল। ঘাঁটির কাছাকাছি পৌঁছানোর পর শুরু হয় অভিযানের চূড়ান্ত পর্যায়। ফ্রি ফল বোমার সঠিক লক্ষ্যভেদ নিশ্চিত করতে সব পাইলটকে শত্রুর ডিফেন্স সিস্টেমের একদম মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার ঝুঁকি নিতে হয়েছিল। মুহূর্তের মধ্যেই সেই নিস্তব্ধ ঘাঁটিতে নেমে আসে ধ্বংসযজ্ঞ। কমান্ডার বর্ণনা করেন, বোমা বিস্ফোরণে ক্যাম্পের ভেতরে থাকা সামরিক হেলিকপ্টারগুলো পর্যন্ত মাটি ছেড়ে বাতাসে উল্টে গিয়েছিল। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সেদিন পুরোপুরি অচল হয়ে পড়েছিল ইরানি পাইলটদের এই অদম্য কৌশলের কাছে। সেই বিশৃঙ্খল মুহূর্তের সুযোগ নিয়ে শত্রুপক্ষ আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল ত্রুটির খেসারত দিতে হয় তাদেরই। মার্কিন বাহিনীর নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বিভ্রান্ত হয়ে তাদেরই 3টি F-15 যুদ্ধ বিমানকে ভূপাতিত করে ফেলে। কমান্ডার গর্বের সঙ্গেই জানালেন যে সেই চরম উত্তেজনার মুহূর্তে শত্রু বাহিনী যখন নিজেদের ভুল সামলাতে ব্যস্ত, ঠিক তখনই তারা তাদের সফল মিশন শেষ করে ধোঁকা দেওয়ার কৌশল অবলম্বন করেন। মিশন শেষে প্রত্যাবর্তনের পথটিও ছিল সমান বিপজ্জনক। তবে কৌশলী পাইলটদের বুদ্ধিমত্তায় তারা শত্রুর রাডার নেটওয়ার্কের মায়াজাল ছিন্ন করে নিরাপদে ইরানি আকাশসীমায় ফিরে আসতে সক্ষম হন। ককপিটে থাকা পাইলটদের কণ্ঠে তখন কোনো ব্যক্তিগত ভয়ের ছাপ ছিল না, বরং তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশের সম্মান রক্ষা করা। একজন পাইলট দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, মিশনের প্রয়োজনে নিজের জীবন তুচ্ছ, দেশের অখণ্ডতাই তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ইরান কতটা নিখুঁত পরিকল্পনা আর সাহসিকতার সাথে এই প্রতিশোধমূলক অভিযান চালিয়েছিল। 50 মিনিটের এই রুদ্ধশ্বাস অপারেশন বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। শত্রুর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্ভেদ্য দেয়াল ভেঙে এমন একটি অভিযান চালানো শুধু দক্ষতার পরিচায়ক নয়, বরং এটি ইরানের সামরিক সক্ষমতার এক জ্বলন্ত উদাহরণ। এই অভিযানের পেছনে থাকা পাইলটদের বীরত্বগাথা এখন ইরান জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কমান্ডার এবং তার দলের সদস্যদের এই দুঃসাহসিক অভিযান কেবল একটি সামরিক অপারেশন ছিল না, এটি ছিল এক চরম আত্মত্যাগের গল্প। প্রতিটি সেকেন্ডের হিসাব কষে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা যে সাহসের পরিচয় দিয়েছেন তা আজও সামরিক কৌশলবিদদের বিস্ময়ের কারণ হয়ে আছে। স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের সাথে গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশের। শিক্ষা, সামরিক, কূটনৈতিক ক্ষেত্রে শুরু থেকে ফিলিস্তিনের পাশে রয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বারবার আওয়াজ তুলেছে ঢাকা। গাজায় যখন নারকীয় ইসরায়েলি আগ্রাসন চলমান, তখন 6000 কিলোমিটার দূরের এই বাংলাদেশি মুসলমানদেরও হৃদয় পুড়েছে। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে কম্পিত হয়েছে ঢাকার রাজপথ। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর সেসব কারণে ইসরায়েলের দৃষ্টি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের দিকে। ঐতিহাসিকভাবে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈরী সম্পর্ক বিদ্যমান, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে এবার সরাসরি বাংলাদেশের উপর নজর রাখার দাবি করেছে তেল আবিব। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে। তার অভিযোগ, 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই এই দুই দেশে হামাসের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের এই প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে তিনি গভীর উদ্বেগও জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্যরাজ কৌলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেন আজার আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। আজার আরও মন্তব্য করেন, কিছু দেশ শান্তি বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। তার দাবি, শান্তি সম্পর্কে ইসরায়েলের যে ধারণা তা এই অঞ্চলের কিছু পক্ষের দৃষ্টিভঙ্গির সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তিনি জানান, শুধু পাকিস্তান নয়, মধ্যস্থতাকারী কাতারের ভূমিকা ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ। তবে সাক্ষাৎকারের সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল হামাসকে ঘিরে। আজারের দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের দলটির তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তার মতে এমন আরও কিছু গোপন কার্যক্রমও থাকতে পারে যা এখনো জনসম্মুখে আসেনি। তিনি সতর্ক করে বলেন, অন্যান্য সংগঠনগুলো 7 অক্টোবরের হামলাকে নিজেদের অঞ্চলে একই ধরনের অপারেশন পরিচালনার মডেল হিসেবে গ্রহণ করতে পারে। এ ধরনের পরিস্থিতি সংশ্লিষ্ট অঞ্চলের সরকারগুলোর জন্যই বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, এই নিরাপত্তা উদ্বেগের বিষয়টি ভারতের সঙ্গে ভাগ করে নিয়েছে ইসরায়েল। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ ইহুদি বিরোধী বক্তব্যকে উৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এনডিটিভি জানায়, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। আঞ্চলিক কূটনীতি ও তেহরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে আজার বলেন, ইসরায়েল চায় ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার ক্ষেত্রে তাদের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক হুমকির বিষয়গুলোকে যেন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়। দর্শক, কল্পনা করুন তো একটা দৃশ্য, আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার জোরে আপনি সারা গ্রামে দাদাগিরি করে বেড়ান, যার বন্দুকের নলের ভরসায় আপনি আপনার চারপাশের সব প্রতিবেশীকে দিনের পর দিন হুমকি দিয়ে এসেছেন, সেই বন্ধুটি হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। শুধু হাত মেলালোই না, শত্রুর হাতে তুলে দিল বিশাল অঙ্কের টাকা, আর আপনাকে দাঁড় করিয়ে রাখলো দরজার বাইরে, ঠিক একটা বকা খাওয়া অপরাধী বাচ্চার মতো। কেমন লাগবে তখন আপনার? ঠিক এই ভয়ঙ্কর, অপমানজনক এবং চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে পার হচ্ছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র ইসরায়েল।
আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমি আপনাদের এমন একটা সত্য জানাবো, এমন কিছু তথ্য জানাবো, যেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন কেন আমেরিকা বাধ্য হয়ে একেবারে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েলকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই আপোষটা করেছে। এই যে আমরা এতদিন ধরে শুনে আসছি আমেরিকা নাকি দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, ইসরায়েল নাকি অজেয়, এই পুরো ন্যারেটিভটা তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়লো সেটা জানলে আপনারা চমকে যাবেন। দর্শক, আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে আমরা ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া এই ঐতিহাসিক চুক্তি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। চুক্তির খসড়াতে যে 14 দফার কথা বলা হয়েছে, কি কি শর্ত সেখানে আছে, কোন কোন নেতা কি বলেছেন, সেই সব কিছু ইতিমধ্যে আপনারা জানেন। তাই আজ আমি এই ভিডিওতে ওই পুরনো কাসুন্দি আর ঘাঁটবো না। আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন, আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা সরাসরি আঘাত করব সেই জায়গাটিতে যেখানে পশ্চিমাদের আসল মুখোশটা খুলে গেছে। আমরা দেখব এই চুক্তি হওয়ার পর আমাদের দর্শকদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু অর্থাৎ ইসরায়েল, তাদের ভেতরে কতটা হাহাকার চলছে, এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে একটা ঐতিহাসিক অটুট সম্পর্ক, সেখানে কিভাবে বিশাল বড় একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সামনে একেবারে প্রমাণ করে দেব যে ইসরায়েল আজ নিজে মুখেই নিজেদের চরম পরাজয় স্বীকার করে নিচ্ছে। দেখুন দর্শক, প্রত্যেকটা খবরের পেছনে একটা সুনির্দিষ্ট টাইম লাইন থাকে। বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আজ 18 তারিখ দুপুর 1টায় একটি অত্যন্ত বিস্ফোরক আর্টিকেল প্রকাশ করেছে। সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পস ইরান ডিল মিট উইথ অ্যাঙ্গার, রিলিফ অ্যান্ড ইনক্রেডিবিলিটি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ইরান চুক্তি একই সাথে ক্ষোভ, স্বস্তি এবং চরম অবিশ্বাসের জন্ম দিয়েছে। এই আর্টিকেলের ভিতরে এমন কিছু তথ্য আছে যা পশ্চিমা মিডিয়া সাধারণত খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়, কিন্তু এবার তারা বাধ্য হয়েছে সত্যটা ছাপতে। গার্ডিয়ান স্পষ্ট বলছে, G7 ভুক্ত দেশগুলো এবং এই চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান এই সমঝোতা স্মারক প্রকাশ হওয়ার পর বিশাল আনন্দ উল্লাস করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের নেতৃত্বকেই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এ ঠিক পরেই। এই যে চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের আলোচনার পথ খুলে গেল এবং হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা হলো, এটা ইউরোপ এবং ফ্রান্সের জন্য স্বস্তির হলেও ইসরায়েল এবং খোদ আমেরিকার ভিতরে থাকা কিছু কট্টরপন্থীদের জন্য রীতিমতো একটা মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা জিনিস খুব গভীরভাবে আজ বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক আপনাদের। ইসরায়েলের অবস্থাটা এখন ঠিক কেমন জানেন কি? বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক সিনিয়র উপদেষ্টা মার্ক রেগেভ অত্যন্ত হতাশ গলায় একটি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে আমেরিকা যখন ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক এবং সামরিক চাপ প্রত্যাহার করেই নিল, তখন ইরান আর কেনই বা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সিরিয়াসলি আলোচনা করবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, মার্ক রেগেভ কিন্তু খুব বাস্তব একটা কথা বলেছেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, আর এর বিনিময়ে আমেরিকা ইরানের অপরিশোধিত তেল রপ্তানি, পেট্রোলিয়াম পণ্য এবং ব্যাংকিং সেক্টরের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে। রেগেভ আক্ষেপ করে বলছেন, প্রণালীগুলো খুলে যাচ্ছে, ইরানিরা তাদের তেল রপ্তানি শুরু করতে পারবে। এর মানে হলো তাদের হাতে কোটি কোটি টাকা আসতে শুরু করবে। আপনারা তো ইরানের উপর থেকে অর্থনৈতিক চাপটাই সরিয়ে নিলেন। এগুলো তার বক্তব্য। রেগেভের এই কথার মধ্যে ইসরায়েলের যে গভীর আতঙ্ক লুকিয়ে আছে, সেটা কি আপনারা ধরতে পারছেন দর্শক? তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, হতে পারে ট্রাম্প একটা ভালো চুক্তি করবেন বলে ভাবছেন, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দেখছি না। আমি যা দেখছি তা হলো আমেরিকা ইরানের বর্তমান রিজিমের হাতে নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছে। দর্শক, জাস্ট ভাবুন যে ইসরায়েল গত কয়েক দশক ধরে আমেরিকাকে দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করিয়ে আসছিল, যাদের মূল লক্ষ্যই ছিল ইরানের অর্থনীতিকে ধ্বংস করে সেখানে সরকার পতন ঘটানো। আজ সেই ইসরায়েলের নেতারাই হাহুতাশ করে বলছে যে আমেরিকা ইরানকে নতুন জীবন দান করেছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? কিন্তু ইসরায়েলের এই অপমান এখানেই শেষ নয়। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াইয়ার ল্যাপিড যে মন্তব্য করেছেন, সেটা জিওপলিটিক্সের ইতিহাসে আমি বলবো ইসরায়েলের সবচেয়ে বড় অপমানের দলিল হয়ে থাকবে। কেন? কারণ ল্যাপিড সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, নেতানিয়াহু আমাদেরকে একটা ঐতিহাসিক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তার বদলে আমরা কি পেলাম? উনি বলছেন, আমরা পেলাম আমেরিকানদের সাথে একটা চরম সংকট, ইরানিদের জন্য হরমুজ প্রণালী খুলে যাওয়া, রেভলিউশনারি গার্ডসের হাতে প্রচুর টাকা, ইসরায়েলের দিকে তাক করা ব্যালিস্টিক মিসাইল, আর ইসরায়েলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা বকা খাওয়া বাচ্চার মতো বারান্দায়। এই লাইনটা দর্শক আবার শুনুন, আমি বলছি না, বানাইনি। ইসরায়েল ওয়েটিং ইন দ্য করিডোর লাইক এ স্ক্যান্ডেল চাইল্ড। পশ্চিমা মিডিয়া যে ইসরায়েলকে সবসময় একটা দুর্ধর্ষ সুপার পাওয়ার হিসাবে দেখায়, যাদের মোসাদ নাকি দুনিয়ার সব জানে, যাদের ডিফেন্স সিস্টেম নাকি অভেদ্য, সেই ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে স্বীকার করছে যে আমেরিকা তাদেরকে একটা অবাধ্য বাচ্চার মতো কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখে ইরানের সাথে আপোষ করেছে। এর চেয়ে বড় চাপেটাঘাত আর কি হতে পারে? আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলের নির্বাচন হওয়ার কথা, আর এই সুযোগে বিরোধী নেতা ইয়াইয়ার ল্যাপিড এবং নাফতালি বেনেট ইসরায়েলের সাধারণ মানুষের ভিতরে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগাতে চাইছেন। ইসরায়েলের ভিতরে এখন আমেরিকাকে নিয়ে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো আগুন জ্বলছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ডোনাল্ড ট্রাম্প একসময় ইসরায়েলে কতটা জনপ্রিয় ছিলেন।
নেতানিয়াহু তো ট্রাম্পের ছবি দিয়ে বিশাল বিশাল বিলবোর্ড বানিয়েছিলেন, আপনারা কি দেখেছেন? কিন্তু আজকে পরিস্থিতিটা দেখুন, ওটা দেখার দরকার নেই, সম্পূর্ণ উল্টো। টাইমস অফ ইসরায়েলের প্রতিষ্ঠাতা সম্পাদক ডেভিড হরেভিজ গতকাল বুধবার একটি কলাম লিখেছেন, যেটা পড়লে আপনারা বুঝবেন ইসরায়েলের এই এলিট শ্রেণী কতটা ভয়ে কাঁপছে। হরেভিজ লিখেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর পেছনে মূল কারণ হলো মার্কিন রাষ্ট্রপতির দুর্বলতা। তিনি আরও মারাত্মক একটি কথা বলেছেন, তিনি বলেছেন এই চুক্তি আমেরিকার দিকেই একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে। যুদ্ধ শুরুর আগে ইসরায়েল যতটা অরক্ষিত ছিল, ভালো করে শুনবেন, আজ এই নতুন ইউএস ইরান যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরায়েল তার চেয়েও হাজার গুণ বেশি অরক্ষিত হয়ে পড়ল। এই চুক্তি ইসরায়েলের আত্মরক্ষার স্বাধীনতা কেড়ে নিয়েছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এখানে আসলে কি ঘটছে? ডেভিড হরেভিজ কিন্তু ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন যে তারা ইরানের সাথে যুদ্ধে হেরে গেছেন, আর এই হারের দায় তারা পুরোপুরি আমেরিকার ঘাড়ে চাপাচ্ছে। দেখুন, আসল ব্যাপারটা হলো ইসরায়েল এতদিন আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়ে এসেছে। তারা হয়তো ভেবেছিল আমেরিকা চিরকাল তাদের হয়ে এরকমই যুদ্ধ লড়ে যাবে, নিজেদের রক্ত নিজেদের টাকা ঢেলে ইসরায়েলকে রক্ষা করবে। কিন্তু যখনই ইরানের মাস্টার স্ট্রোক এসে পড়লো হরমুজ প্রণালীতে, যখন গ্লোবাল তেলের বাজার ধসে পড়ার উপক্রম হলো, তখন আমেরিকা আর এক মুহূর্তও ভাবেনি। তারা ইসরায়েলকে আস্তা কুড়েতে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে দৌড় দিয়েছে। এখন নেতানিয়াহুর লিকুইড পার্টি এই পরিস্থিতিটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে বলছি, গার্ডিয়ানের আজকের এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, লিকুইড পার্টি তাদের আসন্ন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা হাইলাইট করার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে ট্রাম্পকে তারা ভগবান মানত, আজ সেই ট্রাম্পের ছবি ব্যবহার করতে তারা ভয় পাচ্ছে, কারণ ইসরায়েলের জনগণ মনে করে ট্রাম্প তাদের পিঠে ছুরি মেরেছে। তবে ইসরায়েলের ভিতরে যে সবাই ঘোরের মধ্যে আছে তা কিন্তু নয়। ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের ইরান শাখার সাবেক প্রধান তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে এই চুক্তির মাধ্যমে মার্কিন নীতি অবশেষে বাস্তবতায় ফিরে এসেছে। তিনি লিখেছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই মার্কিন প্রশাসন তাদের চরমপন্থী লক্ষ্য থেকে পিছিয়ে এসেছে এবং এটি অনেক বেশি পরিমিত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে ফিরেছে। দর্শক, একজন সাবেক ইসরায়েলি ইন্টেলিজেন্স প্রধান যখন কথা বলেন, তখন বুঝতে হবে ভিতরে ভিতরে তারা কতটা অসহায় হয়ে পড়েছিল। আঙুল রয়েছে ট্রিগারে, যে কোনো মুহূর্তে হতে পারে মহাবিস্ফোরণ। একদিকে ট্রাম্পের হুঙ্কার, এক চুলো এদিক ওদিক হলেই শুরু হবে ইতিহাসের ভয়াবহতম বোমাবর্ষণ, আর অন্যদিকে তেহরানে পাল্টা হুঁশিয়ারি, আমেরিকার যে কোনো উস্কানে জবাব দেওয়া হবে সরাসরি যুদ্ধে। অনেক নাটকের পর অবশেষে ওয়াশিংটন ও তেহরান কি ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করলো? কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি আসলে একটা চরম ফাঁদ, যে কোনো মুহূর্তে স্রেফ কাগজের টুকরোয় পরিণত হতে পারে এই সমঝোতা। কিন্তু কেন? কোন তিন বড় কারণে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এই শান্তি প্রক্রিয়া পুরোপুরি ভেস্তে যেতে চলেছে? কেন হরমুজ প্রণালী আর লেবানন নিয়ে আবারও বাঁচতে চলেছে বিশ্বযুদ্ধের দামামা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে তিন বড় কারণে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। কয়েক সপ্তাহের জটিল কূটনৈতিক আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে প্রাথমিক সমঝোতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা আর চলমান যুদ্ধের অবসান ঘটানো কতটা কঠিন হবে তা নিয়ে নানামুখী কূটনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। সুইজারল্যান্ডের একটি পাহাড় চূড়ায় মনোরম রিসর্ট বুর্গেনস্টকে আগামীকাল শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চুক্তিটি বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। এই বৈঠক কেবল মূল দুই পক্ষই নয়, বরং প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার সহ অন্যান্য পক্ষগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাহলে একটা মেগা মিটিং হতে পারে এটা। এর আগে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলনে অবস্থানকালে চুক্তিটির একটি হার্ড কপিতে স্বাক্ষর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন বলে তেহরান নিশ্চিত করেছে। মূলত দুই দেশের ইলেকট্রনিক স্বাক্ষরের পর ট্রাম্পের এই চূড়ান্ত স্বাক্ষর চুক্তিটিকে আলোচনা পরবর্তী ধাপে নিয়ে গেছে। গতকাল একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এই সমঝোতা স্মারকের মোট 14টি অনুচ্ছেদ পড়ে শোনান, যা আগামী দিনে চূড়ান্ত চুক্তির একটি খসড়া ভিত্তি হিসাবে কাজ করবে। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো আগামী 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সম্পাদনের জন্য দ্বিপাক্ষিক আলোচনার একটি আনুষ্ঠানিক পথ তৈরি করা, যা প্রয়োজনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরও বৃদ্ধি করা যেতে পারে। এই অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং ইরানের উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খুব ভালো কথা। একই সাথে যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠন ও দেশটির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য অন্তত $300 বিলিয়ন একটি বিশাল আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা এই স্মারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বিপরীতে তেহরান বিশ্ব সম্প্রদায়ের কাছে পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে তারা কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহারের দিকে যাবে না, যা তারা 40 বছর ধরে বলে আসতেছে। তাও আগে কানের মধ্যে এই কথাগুলো ঢুকে না। এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি সত্ত্বেও উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিদ্যমান চরম অবিশ্বাস ও কঠোর মনোভাব চুক্তিটি দীর্ঘস্থায়ী কার্যকারিতা শুরুতে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, কারণ ট্রাম্প আর ইরান কেউ গলা নামাচ্ছে না, গলা চড়িয়ে কথা বলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন এই প্রাথমিক চুক্তিটি কোনোভাবে চূড়ান্ত সমাধান নয় এবং ইরান যদি এর শর্তসমূহ লঙ্ঘন করে তবে যুক্তরাষ্ট্র আবার কঠোর বোমা বর্ষণে ফিরে যেতে বিন্দুমাত্র দেরি করবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথে এই আলোচনার টেবিলে বসা ইরানের পার্লামেন্টের
স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিফ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অনাস্থার কথা আবার পুনর্ব্যক্ত করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় মনে করে দিয়েছেন তেহরানের আঙুল এখনো ট্রিগারের উপরই রয়েছে এবং মার্কিন পক্ষের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। এই দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এমন মারমুখী অবস্থান প্রমাণ করে আগামী 60 দিনের আলোচনা পর্বটি অত্যন্ত ভঙ্গুর এবং যে কোনো মুহূর্তে তা ভেস্তে যেতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত 3টি প্রধান ও সুনির্দিষ্ট কারণে এই বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিটি পুরোপুরি ব্যর্থ হওয়ার চরম আশঙ্কা রয়েছে। চুক্তিটি ভেস্তে যাওয়ার প্রথম এবং সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান। প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাথমিক চুক্তি ঘোষণার সময় জোর দিয়ে বলেছিলেন উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে, যা আজকের চুক্তিতে স্থান পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবানন ইস্যুতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো সত্ত্বেও তেল আবিব তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার প্রমাণ মেলে লেবাননের নাবাতিয়ে আল ফাউকা ও কফর তেমনিতে ইসরায়েলি যুদ্ধবিমানে সাম্প্রতিক হামলায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন লেবাননের যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে থাকলেও সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই চুক্তি শর্ত নয় এবং ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার বজায় রাখবে। কিন্তু ইরান ও তার বন্ধু প্রতিরোধ যোদ্ধারা স্পষ্ট জানিয়ে দিয়েছে লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না হলে এই চুক্তির কোনো কার্যকারিতা থাকবে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কার্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলি বাহিনী লেবাননের নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে এবং ইরান হামলা চালালে পূর্ণ শক্তিতে আঘাত করা হবে, যা এই শান্তি প্রচেষ্টায় তেল আবিবকে প্রধান বাধাদানকারী হিসেবে দাঁড় করে দিয়েছে। সমঝোতা চুক্তিটি ব্যর্থ হওয়ার দ্বিতীয় প্রধান কারণটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ব্যবস্থাপনা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত ইরান প্রায় 60% পর্যন্ত উচ্চমাত্রা সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়াম জমা করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধির খুব কাছাকাছি। তেহরান অবশ্য শুরু থেকে দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে এই জমানো সমৃদ্ধ ইউরেনিয়ামের চূড়ান্ত ভবিষ্যৎ কি হবে তা এখনো আলোচনার টেবিলে মীমাংসিত হয়নি। যদিও উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে এই ইউরেনিয়াম ডাউন ব্লেন্ড বা মান কমিয়ে IAEA এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে রাখা হবে, কিন্তু এর বাস্তবায়ন অত্যন্ত জটিল। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ওবামার আমলে 215 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান তাদের কর্মসূচি ব্যাপক আকারে বিস্তার করেছিল। মার্কিন প্রতিরক্ষা সচিবের সাবেক উপপ্রধান ড্যারেন সেলিং স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন ইরান যদি 60 দিনের স্থিতি অবস্থা ভেঙে পুনরায় অস্ত্রমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান শুরু করবেন। সমঝোতা চুক্তিটি সফল করার ক্ষেত্রে তৃতীয় এবং অত্যন্ত স্পর্শকাতর অর্থনৈতিক চ্যালেঞ্জটি হলো হরমুজ প্রণালী পুনরায় সচল করা। গত ফেব্রুয়ারি মাস থেকে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে প্রায় 20% বহনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটি প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। প্রাথমিক চুক্তির পরিকল্পনা অনুযায়ী আগামীকাল আনুষ্ঠানিক স্বাক্ষরের পর এই প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং মাইন অপারেশন সহ সব প্রযুক্তিগত বাধা দূর করে আগামী 30 দিনের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু করার আশা করা হচ্ছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে প্রাথমিক 60 দিনের জন্য পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত এই প্রণালীটি সম্পূর্ণ টোলমুক্ত বা ফিহীন থাকবে এবং দীর্ঘমেয়াদী সামুদ্রিক সেবার বিষয়ে ইরান ওমান সহ অন্যান্য উপসাগরের রাষ্ট্রের সাথে আলোচনা করবে। তবে তেহরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা এই প্রণালী পরিচালনায় আরো বড় এবং কর্তৃত্বপূর্ণ ভূমিকা চায় এবং ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে রেখেছেন যে তারা সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে বিশেষ সেবা ফি আদায় করবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতায়াতের জন্য সরাসরি কোনো টোল বা ফি নেওয়া নিষিদ্ধ হলেও নির্দিষ্ট কিছু সেবামূলক কাজের জন্য চার্জ নেওয়ার আইনি সুযোগ রয়েছে, যা নিয়ে নতুন করে বিবাদ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের এই ফি আদায় বা টোল আরোপের প্রচ্ছন্ন ইচ্ছাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় বন্ধু দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছে চূড়ান্ত আলোচনার পর প্রণালীটি সম্পূর্ণ টোলমুক্তই থাকবে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো এমন কোনো নতুন ব্যবস্থা কখনোই মেনে নেবে না যা তাদের টোলমুক্ত যাতায়াতের অধিকারকে ক্ষুণ্ণ করে। প্রেসিডেন্ট ট্রাম্পও মন্তব্য করেছেন ইরান শেষ পর্যন্ত সাধারণ বিবেচনা বোধের পরিচয় দেবে এবং কোনো ধরনের অতিরিক্ত ফি আরোপ করবে না, কারণ এমন কোনো পদক্ষেপ এই অঞ্চলে আবার নতুন করে সামরিক সংঘাত ও বড় ধরনের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। রাজনৈতিক বিরোধের পাশাপাশি এই নৌপথ চালুর ক্ষেত্রে বাস্তব কিছু বড় ধরনের কারিগরি সমস্যাও বিদ্যমান রয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মার্ক ম্যান্টোগমির মতে সমুদ্রের তলদেশ থেকে মাইন সম্পূর্ণভাবে অপসারণ করে নিরাপদ করতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে চুক্তি হলো বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পথে অন্তত সতর্কতার সাথে পা বাড়াবে।